হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকের এই ক্লাস হলো ক্লাস 8-এর ভূগোলের অধ্যায় 2, যার নাম হলো অস্থিত পৃথিবী। তোমরা দেখতেই পাচ্ছ অধ্যায়ের ছবি দেওয়া আছে। তো সেই অস্থিত পৃথিবী অর্থাৎ অধ্যায় 2-এর ক্লাস 8-এর ভূগোল বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে আসা হয়েছে তোমাদের জন্য। তোমাদের অলরেডি আগে একটি ক্লাস দিয়ে দেওয়া হয়েছে ইতিহাসের উপর। তোমরা যদি না দেখে থাকো ইতিহাসের ক্লাসটা দেখে নাও। তো চলো আজকে দেখে নিই কী উত্তরগুলো আমরা জানবো। তো প্রথম প্রশ্ন দেখো আছে যে মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? তো এটার উত্তর হবে অ্যালফ্রেড ওয়েগনার। ভালো করে মুখস্থ করে নাও, পরীক্ষায় আসবে প্রশ্নটা। মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলো অ্যালফ্রেড ওয়েগনার। নেক্সট আছে দেখো যে মহীসঞ্চরণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কি? তো এটার উত্তর হচ্ছে প্যানজিয়া। নেক্সট তারপরে আছে যে প্লেট বা পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে ভূবিজ্ঞানী উইলসন। পৃথিবী পৃষ্ঠে কতগুলি পাতের সমন্বয়ে গঠিত? পৃথিবী পৃষ্ঠ কতগুলি পাতের সমন্বয়ে গঠিত? এটার উত্তর হবে 6 বা 7টি বড় পাত এবং 20টি মাঝারি ও ছোট পাতের সমন্বয়ে গঠিত পৃথিবী পৃষ্ঠ। নেক্সট তারপর আছে দেখো যে পাত সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? তো উত্তর হবে পিচকে। কোন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয়? এটার উত্তর হচ্ছে পরিচলন স্রোতের প্রভাবে। নেক্সট তারপর আছে যে অগ্নুৎগম কি? তো উত্তর হবে যে ভূগর্ভে উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথে বিস্ফোরণ সহ অথবা শান্তভাবে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তখন সেই ঘটনাকে অগ্নুৎগম বলা হয়। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট তারপরে দেখা আছে যে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে? তো এটার উত্তর হলো যে বারবার অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পর্বত ভূপৃষ্ঠের কোনো ফাটলের চারিদিকে জমে শঙ্কু আকৃতি যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলা হয়। আশা করি তোমাদের কাছে প্রশ্ন উত্তরগুলো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি, এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের, তবেই কিন্তু নতুন নতুন ক্লাসের আপডেট পেয়ে যাবে এবং লাইক করে দিতে হবে। নেক্সট তারপর দেখো যে আগ্নেয় পর্বতকে কেন সঞ্চয়জাত পর্বত বলা হয়? তো উত্তর যে আগ্নেয় পর্বতের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় এবং এই কারণেই আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়। নেক্সট তারপর আছে যে সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? তো যেসব আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে, অর্থাৎ বুঝতে পারছো তোমরা যে একভাবে অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে, তাদেরকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি, মানে একদম অ্যাক্টিভ। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে ভারতের ব্যারেন, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনালেয়া প্রভৃতি হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট তারপরে আছে দেখো সুপ্ত আগ্নেয়গিরি। তো যেসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি হলো সুপ্ত আগ্নেয়গিরি। আর একটা লাস্ট হলো মৃত আগ্নেয়গিরি। যেসব আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকালে অগ্নুৎপাত ঘটলেও ভবিষ্যতে অগ্নুৎপাত ঘটার কোনো সম্ভাবনা নেই বা প্রায় নেই বললেই চলে, তাকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। যেমন মায়ানমারের পোপো, মেক্সিকোর পারকুতিন প্রভৃতি। তো তোমরা জানতে পারলে যে আগ্নেয়গিরি কিন্তু 3 প্রকারের হয়। একটি হলো সক্রিয় আগ্নেয়গিরি, তারপর হলো সুপ্ত আগ্নেয়গিরি এবং অন্যটি হলো মৃত আগ্নেয়গিরি। নেক্সট প্রশ্নতে এবার আমরা চলে যাব যে কয়েকটি উদাহরণ দাও পর্বতের। দেখো এখানে ভঙ্গিল পর্বতের উদাহরণ রকি, আন্দিজ, আলপাস, তারপর আছে হিমালয় প্রভৃতি। তারপর আছে প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হিসেবে দেখো আরাবল্লী পর্বত, উরাল প্রভৃতি এগুলো। নেক্সট প্রশ্নটা আছে যে প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বত কত বছর আগে সৃষ্টি হয়েছে? তো প্রাচীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে 20 কোটি বছর আগে এবং নবীন ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে 1 থেকে 2.5 কোটি বছর আগে। নেক্সট তারপরে আছে যে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? তো এটার উত্তর হচ্ছে দেখো যে হাওয়াই দ্বীপের মৌনালেয়া। নেক্সট তারপর পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি কোন মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত? এটার উত্তর হবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কোন আগ্নেয়গিরি ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ নামে পরিচিত? এটার উত্তর হচ্ছে সিসিলির স্ট্রম্বলি আগ্নেয়গিরি। নেক্সট তারপর অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? তো যে পাত সীমানা বরাবর
দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী বা গঠনকারী পাত সীমানা বলা হয়। নেক্সট তারপর আছে যে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে অভিসারী বা বিনাশকারী পাত বলা হয়, পাত সীমানা বলা হয়। নেক্সট তারপর আছে যে কোন পাত সীমানায় ভূত্বক বা পাত সৃষ্টি বা ধ্বংস হয় না? এটার উত্তর হবে নিরপেক্ষ পাত সীমানায়। নেক্সট তারপরের প্রশ্ন দেখো যে মধ্য সামুদ্রিক শৈলশিরা কী প্রকার পাত সীমান্তে অবস্থিত? এটার উত্তর হবে অপসারী বা গঠনকারী পাত সীমান্তে। প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে কত সেমি করে সরে যাচ্ছে? এটার উত্তর দেখো 10 সেমি করে সরে যাচ্ছে। নেক্সট তারপরে আছে যে সান আন্দ্রিজ চুক্তি কী প্রকার পাত সীমানার উদাহরণ? তো উত্তর হবে নিরপেক্ষ পাত সীমানা। সান আন্দ্রিজ ফল্ট বা চুক্তির এর উপর অবস্থিত দুটি শহরের নাম কি? একটি হলো সান ফ্রান্সিসকো, অপরটি হলো লস অ্যাঞ্জেলস। কোন দুটি পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? তো এটার উত্তর হবে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ভালো করে মুখস্থ রাখবে। তো উত্তর হবে এটার পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্প তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। নেক্সট তারপর দেখো যে ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? তো ভূমিকম্পের কেন্দ্রের ঠিক ওপরে যে বিন্দুতে ভূমিকম্প তরঙ্গ প্রথম পৌঁছায় সেই বিন্দুকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। ভূমিকম্পের তরঙ্গ কয় প্রকার ও কী কী? এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো ভূমিকম্পের তরঙ্গ হলো 3 প্রকার: প্রাথমিক বা পি তরঙ্গ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা এস তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। তাহলে এখান থেকে তোমরা জানতে পারছো যে পি তরঙ্গ বলা হয় প্রাথমিক তরঙ্গকে, আর দ্বিতীয় পর্যায়ের তরঙ্গকে বলা হয় এস তরঙ্গ এবং পৃষ্ঠ তরঙ্গকে বলা হয় এল তরঙ্গ। নেক্সট তারপর আছে কোন তরঙ্গে শুধু কঠিন পদার্থ দিয়ে প্রবাহিত হয়? উত্তর হবে এস তরঙ্গ। কোন পদার্থ সব মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে? উত্তর হবে প্রাথমিক বা পি তরঙ্গ। কোন তরঙ্গ সবচেয়ে বেশি দ্রুতগামী? তো এটার উত্তর হচ্ছে পি তরঙ্গ। নেক্সট তারপর আছে যে ভূমিকম্পের কোন তরঙ্গে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়? তো এল তরঙ্গে ভূমিকম্পের ক্ষেত্রে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়। নেক্সট প্রশ্ন দেখো যে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাপার যন্ত্রের নাম কি? মাত্রা মাপার পরিমাপক যন্ত্রের নাম কি? তো এটার উত্তর হবে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের সর্বোচ্চ মান কত? 10। তারপর আছে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। আর ক্ষয়ক্ষতি ও তীব্রতা মাত্রা পরিমাপক যন্ত্রের নাম রিক্টার স্কেল। নেক্সট তারপর আছে সিসমোগ্রাম কি? সিসমোগ্রাম হলো এমন একটি যন্ত্র যার সাহায্যে লেখচিত্রে ভূমিকম্প ধরা পড়ে, তাকে বলা হয় সিসমোগ্রাম। নেক্সট তারপর আছে যে ভারতের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চলের কোনটি? হিমালয় পার্বত্য অঞ্চল। পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতের নাম কি? এটা পরীক্ষায় এসে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এটার উত্তর হলো আন্দিজ পর্বত। নেক্সট তারপর আছে যে ব্ল্যাক সয়েল কি? তো ব্ল্যাক সয়েল বলা হয় দাক্ষিণাত্য মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকাকে। তো যাই হোক, এই ছিল আজকের প্রশ্ন উত্তর 2 নম্বর অধ্যায়ের। আর তোমরা পেয়ে গেছো এই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে। আজকের ক্লাস এখানে শেষ করা হলো। থ্যাংক ইউ।